যে সর্বাধিক ঘাটতি ডাক্তার, নার্স, স্বাস্থ্যসেবা, ওষুধ সবকিছুতে এই গ্রামাঞ্চলের মানুষেরাই ভুগে থাকেন। কি করা উচিত? কি করলে আসলে তাদেরকে আমরা তাদের স্বাস্থ্য আমরা নিশ্চিত করতে পারবো? সেখানে কি আসলে আমাদের লোকবল দরকার নাকি কাঠামোর দরকার? কোথায় আমাদেরকে পরিবর্তন করতে হবে এবং কিভাবে আমরা সেই পরিবর্তন করতে পারবো? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আমাদের আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবা এবং নার্স সংকট। আমরা জানি যে গ্রামীণ স্বাস্থ্যসেবা যেটা, এখানে কিন্তু অনেকগুলো সমস্যা থাকে। প্রথম কথা হচ্ছে গ্রামাঞ্চলের মানুষজন নিজেরাই সচেতন নন। ওনারা আসলে এটাই জানেন না যে আমি কখন স্বাস্থ্যসেবা নিতে যাব, আমি কখন ডাক্তারের কাছে যাব, তারপরে আসে আমি কোথায় যাব, আমি কেন যাব, আমি কিভাবে যাব, এরকম অনেক রকম সমস্যায় ওনারা কিন্তু এমনিতেই ভুগে থাকেন। এরপরে যদি আমি আপনার কাছে একটু জানতে চাই যে গ্রামীণ স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় দুর্বলতাটা কোথায় বাংলাদেশের প্রেক্ষাপটে? কারণ আমরা জানি যে এখন বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক, যেটা একেবারে কমিউনিটি লেভেলের স্বাস্থ্যসেবা, সেটা আছে এবং 14,460টি কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে এই মুহূর্তে আছে। সেখানে কিন্তু 22 ধরনের ওষুধ দেওয়ার কথা, সিএইচসিপি একজন ওনার প্রতিদিন ওখানে থাকার কথা, এবং এই 22 ধরনের ওষুধ দিয়ে উনি যদি থাকেন তাহলে মোটামুটি কিন্তু সবার কিছু কিছু অসুখের চিকিৎসা ওখান থেকে পাওয়ার কথা, এবং তার পরবর্তীতেও যদি না হয় রেফার করার আমাদের একটা বড় সিস্টেম আছে। আপনার কাছে একেবারে শুরুতে জানতে চাই যে এই পুরো সিস্টেমটাতে দুর্বলতা যদি আমরা খুঁজতে চাই, আপনি কি বলবেন? আসলে তো আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে অনেক সমালোচনা আছে। আপনার ধারাবাহিকভাবে ইলেকট্রিক মিডিয়া, পেপার মিডিয়া প্রচার করছেন। আমি জানি না যে কেন এর পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন রাতারাতিও সম্ভব না। আপনি যদি অবকাঠামোর দিকে আসেন, অবকাঠামো কিন্তু এটা সময়ের ব্যাপার। আপনারা ইতিমধ্যে আমরা ইলেকট্রিক মিডিয়া, পেপার মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে অনেক সেন্টারের ছাদ ফুটো হয়ে গেছে, দরজা নষ্ট হয়ে গেছে, সাপ এসে গেছে, অনেক কিছু। তো এগুলাকে যেহেতু আমাদের বৃহৎ একটা সময়, ভালো একটা সময় বৃষ্টি হয় না, এখন এটা হলো যে ছাদ দেওয়ার চাইতে পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ানো উচিত। অন্যদিকে আপনি যেটা বললেন যে এইখানে যে লোকবলগুলার ইয়াটা আছে, মানে কি বলে একটা স্টাফ শিডিউল দেওয়া আছে যে কতগুলো স্টাফ কাজ করবে, সেগুলোর পূর্ণতা তৈরি করা। পাশাপাশি বললেন যে 22 ধরনের ঔষধ, এটাও কিন্তু সমালোচনা আছে, 22 ধরনের ঔষধ কেন নাই। তো এইখানে স্বাস্থ্যসেবাটা কিন্তু 100% প্রেডিক্ট করে বাজেট দেওয়া যাবে না। তার মধ্যেও সরকার তো একটা সিদ্ধান্ত নিয়েছে যে 22 ধরনের ঔষধ থাকতে হবে, সেটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। এবং যে সমস্ত লোকবল থাকার কথা, ডাক্তার, নার্স, অন্যান্য কলাকৌশলী, সেটাতেও সংকট আছে। সেই জায়গা থেকে যদি আমরা কাজ করি তাহলে আমাদের আমি বলতে চাই, আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমি লোকবল যতটুকু আমার অবকাঠামো আছে এটাকে সারার পরিকল্পনা আমার করতে হবে। এখানে অনেকগুলো দীর্ঘমেয়াদী লাগবে, অনেকগুলো স্বল্পমেয়াদী কিন্তু সম্ভব। আর পাশাপাশি লোকবল যদি না থাকে, আমি মনে করি যে বাজেট সরকার দিয়েছে, চিন্তা ভাবনা করেই তো দিয়েছে, তো লোকবলগুলা কিন্তু পূরণ করা সম্ভব এবং এটা অত্যন্ত প্রয়োজনীয়। সে জায়গায় আমরা কাজ করতে চাই এবং সরকারের কাছে দাবি করতে চাই আপনার মাধ্যমে যে অনতিবিলম্বে আমাদের স্টাফ সংকট দূর হবে এবং 22 জনের ঔষধ ওখানে পৌঁছবে এবং স্বাভাবিক পরিবেশ, এখন তো শুষ্ক সময় আসছে, স্বাভাবিক পরিবেশটা বজায় রেখে আমাদের যে প্রাথমিক কাজগুলা, ফার্স্ট এড প্রদান করা, সেটা করব। দ্বিতীয় হলো আপনার রেফার্ড সিস্টেম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। যে কাজটা ওখানে পারবে না সামান্য টেস্টের, এই যে যেমন ডেঙ্গু সিজন যাচ্ছে, প্রায় কিন্তু আমরা 250-এর উপরে লোক আমরা হারিয়ে ফেললাম ইতিমধ্যে। তা 262 বা 265 জন আমরা হারিয়ে ফেলেছি। তো অনেক 65,000, আমি দেখলাম যে 65,000 সরকারি হিসাব অনুযায়ী আসছে। তো এগুলার কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন হলে, মানে রোগ নির্ণয় হলে এদেরকে বাঁচানো সম্ভব। সে জায়গায় আপনার মাধ্যমে আমি দাবি করব সরকারকে আরও সচেতন হওয়ার জন্য। যেহেতু আপনি লোকবল নিয়ে বলেছেন, আমি অন্যান্য বিষয়ে যাবার আগে এটা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে স্বাস্থ্যকর্মীদের গ্রামে পোস্টিং এবং তাদের স্থায়িত্ব নিশ্চিত করতে আসলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? সেটা কমিউনিটি ক্লিনিক লেভেলে সিএইচসিপি ওনারা হয়তো থাকছেন, কিন্তু আমরা যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সদর হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এগুলোর দিকে যাচ্ছি, অনেকখানেই কিন্তু আমরা এই ধরনের অভিযোগ পাই যে সেখানে ডাক্তার থাকেন না বা নার্স থাকেন না বা স্বাস্থ্যকর্মী থাকেন না।
কিভাবে আমরা আসলে ওনারা ওখানে থাকবেন সেই ব্যবস্থাটা নিশ্চিত করব, আপনার কি পরামর্শ? আমি সরকারের অংশ না, আমি আমার অংশ। আমি একটা হাসপাতাল চালাই। আমি ইদানিং দেখি যে ডাক্তারদের, বিশেষ করে ডাক্তার নার্স খুব ফ্লেক্সুয়েট করে। আজকে জয়েন করলো, 6 মাসের মধ্যে পরিবর্তন করে, 3 মাসের মধ্যে পরিবর্তন করে। একজন ছেলে বা মেয়ে যখন ডাক্তার হলো তখন আর উচ্চাকাঙ্ক্ষা থাকে, সেই জায়গায় থাকতেই পারে। আমি এখন আমার আলোক হাসপাতালে কি করছি, যারা 1 বছরের কন্ট্রাক্টে আসছে তাদেরকে আমি চাকরি প্রদান করছি। আর অনেক মেধাবী থাকা সত্ত্বেও আমি 1 বছরের নিচে নিচ্ছি না। কেন? 1 বছরের কম সময়ের মধ্যে যদি নেই, এটা প্রতিষ্ঠানের লস হয়। প্রতিষ্ঠান তাকে ট্রেনিং করাইতে হয়, প্রতিষ্ঠান তাকে তৈরি করতে হয় প্রতিষ্ঠানের মতো করে। এবং আমাদের, আপনি জানেন যে বিহেভিয়ারও কিন্তু ডাক্তারদের শিখাইতে হয়। সেই জায়গায় আমরাই বিহেভিয়ার ভালো শিখি নেই, তোর মধ্যে আমরা শিখাবো, শিখাইতে শিখে 6 মাস চলে যায়, দেখা গেছে এর মধ্যে ওনার ট্রেনিং শেষ, চলে গেল আরেক জায়গায় 5,000 টাকা বেশি পেলেও চলে গেল। সে জায়গায় আমি বলবো সরকারি চাকরি অনেকের লোভনীয় ব্যাপার। আমার মনে হয় সরকার বাধ্য করতে পারে তাদেরকে, যে তোমাদেরকে গ্রামে, ওই যে একটা সিস্টেম কিন্তু ছিল যে অন্তত 2 বছর বা 3 বছর গ্রামে থাকতে হবে, না এইটা না, যে সেটা শিডিউলই তাকে থাকতে হবে যদি সরকারি চাকরি সে এনজয় করতে চায়। আর পাশাপাশি সরকারের যে ফ্যাসিলিটিসগুলো, দেশ ডেভেলপ হলেই তো ফ্যাসিলিটিসগুলো বাড়বে। আর এই জায়গায় তদারকি বাড়াইলে আমার কাছে মনে হয়। আর পাশাপাশি যে ওরা যে সার্ভিসটা দিচ্ছে, এটা গ্রামীণ নেতৃত্ব ওকে সম্পৃক্ত করতে হবে। গ্রামের ধরেন এলিট পিপুলরা যারা নেতৃত্ব দেয়, যে একদিকে যেমন একটা মানুষকে কেন্দ্রপর্যন্ত নিয়ে আসবে, আরেকদিকে আমাদের স্বাস্থ্যকর্মীরা অর্থাৎ ডাক্তার নার্স কীভাবে সার্ভিস দিচ্ছে, তাদের বিহেভ কেমন, এগুলো তদারকি সরকারের পাশাপাশি গ্রামীণ যারা নেতৃত্ব দেয় তাদেরকে সম্পৃক্ত করলে ভালো হবে। তাহলে একেবারে বলা যায় যে ওইখান থেকেই এই তদারকিটা, এই সিস্টেমটা আসলে চালু থাকবে। এবং আমি মনে করি যে উভয়মুখী তদারকি থাকলে আপনি কিন্তু আলোচনা একমুখী হয় না, 2মুখী আলোচনার মাধ্যমেই অনেক ভালো কিছু বেরিয়ে আসে। জি, আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে। ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, কাজী অ্যান্ড কাজী টি এর সৌজন্যে আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। ছোট্ট একটি বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। কাজী অ্যান্ড কাজী টি এর সৌজন্যে আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আজকে আমরা কথা বলছি গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবা ও নার্স সংকট, এই বিষয়টি নিয়ে, এবং অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাকে আরও একবার ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে আজ যোগ দেবার জন্য। আমরা গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবা নিয়ে যখন কথা বলছিলাম, তখন একটি বিষয়, রেফারেল একটি সিস্টেম যেটি আসলে থাকার কথা এবং আছে, সেটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। যে একেবারে গ্রামের মানুষরা যখন ওনারা প্রথম ডাক্তার বা কোনো স্বাস্থ্যসেবা নিতে চান, কমিউনিটি ক্লিনিকে আসেন, সেখান থেকে রেফার করা হলে উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখান থেকে রেফার করা হলে সদর জেলা হাসপাতাল, তারপরেও যদি আরও রেফারেল দরকার হয় তখন আমরা আরও বড় টার্সিয়ারি হাসপাতালগুলোতে পাঠাই, মেডিকেল কলেজ হাসপাতাল বা আরও বড় হাসপাতালগুলোতে যাচ্ছে। এই যে পুরো সিস্টেমটি, আপনার কি পরামর্শ, এটা কি যথেষ্ট কিনা, নাকি এখানে আসলে আরও কোনো পদক্ষেপ যুক্ত করা দরকার? আপনার মতামতটা জানতে চাই। পুঁথিগতভাবে সরকারের গাইডলাইন আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের সমস্যা। আপনি দেখবেন যে একটা রুগী যদি গরিব হয়, অশিক্ষিত হয়, গার্জেনহীন হয়, তখনই কিন্তু এই সমস্যাগুলো প্রথম, যে সে কোথায় যাবে। ধরেন অনেক রোগী কিন্তু বোঝা যায় যে এটা কি কমিউনিটি ক্লিনিকে যাবে না উপজেলা সদরে যাবে, এটা অনেক কিছু বোঝা যায়। প্রসব বেদনা, একটা মা প্রসবের কাছাকাছি চলে আসছে, তার বেদনা হয়েছে, হয়তো সিজার বা নর্মাল ডেলিভারি হবে, তাহলে তো উপজেলা ছাড়া কোনো পথ নাই, তাহলে উপজেলায় যাবে। আর পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোতে যদি ওখানে চিকিৎসক থাকেন, তাহলে কিন্তু এই গুরুত্বটা অনুধাবন করতে পারবেন যে কোনটা আমি উপজেলায় পাঠাবো বা জেলায় পাঠাবো, ওইখান থেকে কিন্তু আইডেন্টিফাই হয়ে যেতে পারে। কিন্তু এখানে আমাদের শৃঙ্খলার অনেক অভাব আছে। যেমন একটা রুগী বোঝে না, আর পার্সোনালি ওনাকে গাইড করার জন্য যথেষ্ট লোক নেই। সেই জায়গায় সরকারের পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা দরকার। সমাজেও কিন্তু একজন পথ প্রদর্শক আছে। যেমন আপনি যদি মনে করেন ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, একটা ছোট ছোট ওয়ার্ড কিন্তু এখন, এই ওয়ার্ডে একজন মেম্বার থাকে, মেম্বারের নেতৃত্বে চলতে পারে। আর তাছাড়া সরকারি কিন্তু ওই যে আমাদের ইয়াগুলো আছে, ইন্সপেক্টরগুলো আছে, তারাও কিন্তু একটা দুইটা ওয়ার্ডের মধ্যে একজন ডিউটি করে, তারাও অনেকটা বুঝতে পারে। সেই জায়গায় তাদেরকে ওখান থেকে একটা প্রাথমিক গাইডলাইন, তারপরে কমিউনিটি ক্লিনিক, তারপরে উপজেলা এবং জেলা। আমি মনে করি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমাদের জনসংখ্যার ভিত্তিতে একটা জেলাতে পর্যাপ্ত ব্যবস্থা থাকা উচিত।
সেখানে বাইপাস ছাড়া সকল কিছুই ব্যবস্থা থাকা উচিত বলে আমি মনে করি। কেননা আমরা একটা জেলাতে প্রায় 40 থেকে 50 লক্ষ মানুষ, তাহলে একটা যদি আমরা সরকারি ব্যবস্থাপনায় একটা ভালো সকল ফ্যাসিলিটি সহকারে একটা হসপিটাল কিন্তু দরকার। সেখানে আপনি দেখবেন যে লোকবল থেকে শুরু করে সকল ফ্যাসিলিটিসের পরিমাণ অর্ধেক, আমরা ধরে নিলাম অর্ধেক, তাই অর্ধেকটা পূরণ করতে হবে। উপজেলাতেও তাই। উপজেলাতে যদি আপনি মনে করেন একজন গাইনোকোলজিস্ট আছে এটা সিজার বা নর্মাল ডেলিভারি করার জন্য, কিন্তু তার অ্যানাস্থেটিক যদি না থাকে তাহলে সিজারটা কিন্তু করতে পারবে না। আবার অ্যানাস্থেটিক আছে, গাইনোকোলজিস্ট আছে, আপনার যদি ওটিটা ঠিক নাই, ওটি টেবিলটা ঠিক নাই, ওটি লাইটটা ঠিক নাই, তাহলে এগুলো হবে না। এই জন্য আমি মনে করি এইখানে তদারকিটা খুব জরুরি। আর পাশাপাশি আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমি বলতে চাই আবারও যে আমাদের দেশে যে ইকুইপমেন্ট এবং রিএজেন্ট আসতেছে, কিটগুলো আসতেছে, এটা আরও সরকার সতর্কতার সহিত প্রবেশাধিকার দিতে পারে। যেমন আপনি যদি মনে করেন যে সব টেস্টই কিন্তু টেস্ট না, সব মেশিনই কিন্তু মেশিন না। এখানে সরকারের দেখার ব্যাপার আছে যে কোন সার্টিফিকেশন থাকলে এই মেশিনটা বাংলাদেশে ঢুকবে। তাহলে আমাদের কিন্তু অনেক অপচয় হচ্ছে। যেমন অনেক টেস্ট, ধরেন আপনি যদি গ্লুকোমিটারের কথাই বলেন, স্ট্রিপগুলো ঠিক নাই, গ্লুকোমিটারটাই ঠিক নাই, এটা ইন্টারন্যাশনালের কোনো সার্টিফিকেশন নাই। সেই সমস্ত জায়গায় যেমন আমরা যে প্রাইভেটে করি, আমাদের প্রাইভেটে কিন্তু সমালোচনা দূর হচ্ছে, কিন্তু প্রাইভেটের দুর্নাম আছে যে আমরা টাকা নেই। টাকা ছাড়া তো পথ নাই। আপনি দেখবেন আমরা যে টাকাটা নেই এটা প্রাইভেট দেখেই নিচ্ছি, কিন্তু সরকারও কিন্তু আমাদের পরিমাণই খরচ করে। আপনি যদি 42,000 কোটি টাকা বাজেট ধরেন, একটা সিজারে যে টাকা লাগতেছে আমাদের কিন্তু খুব বেশি না। আমার মনে হয় যে সরকারেরও আমাদের কাছাকাছি খরচ লাগছে। আমি সেই জায়গায় বলবো যে সরকার যদি গণমানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, সকল জায়গায় তদারকি সহ কোয়ালিটি জিনিস পারচেজ করতে হবে। জি, কমিউনিটি ক্লিনিককে নিয়ে আসলে আমরা যখন কথা বলছি বা স্বাস্থ্যসেবা নিয়ে আমরা যখন কথা বলছি, আমরা আপনার কাছে একটু জানতে চাই কেন আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে আসলে দিকে দিকে আমরা অনেক রকমের সমালোচনা শুনি বা সমালোচনার মুখোমুখি হই। আপনার কি ধারণা বা আপনার কি? আমি আসলে পলিটিক্যাল কথা বলতে চাই না, এখানে পলিটিক্স চলে আসবে। কেননা আমাদের ইতিমধ্যে স্লোগান চলে আসছে। স্লোগানটা হলো কি, কোঠা না মেধা, মেধার ভিত্তিতে দেশ চালাইতে হবে। আর পাশাপাশি সুন্দর সরকার গঠন হলে তাদের কমিটমেন্ট সুন্দর থাকলে নেতৃত্ব বিকশিত হবে, কিন্তু মেধার ভিত্তিকে যাইতে হবে। এটার বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যে আপনার মেধাভিত্তিক স্বাস্থ্যসেবা না, সকল সেবাটাই মেধাভিত্তিক হওয়া উচিত। মেধাভিত্তিক হলে আপনি দেখবেন কাজ করে যেমন মজা পাওয়া যাবে এবং দেশের মানুষ কিন্তু সুফল পাবে। আপনি দেখবেন যে নেতৃত্বটা বিকশিত হলে, নেতৃত্ব যদি বড় আকারে হয়, জনকল্যাণমুখী হয়, সেই নেতৃত্বটা মানুষের গ্রহণযোগ্যতায় যাবে। এখানে অন্য কোনো যদি সন্দেহ থাকে সেটা হবে না। তো আমি অন্য কিছু মেন করতে চাই না। আমি চাই যে আমাদের স্লোগান চলে আসছে, মেধার ভিত্তিতে বাংলাদেশ চাই। আর সেই মেধা বিকশিত হলে আমাদের নেতৃত্ব থেকে শুরু করে স্বাস্থ্যসেবা সকল প্রান্তিক লেভেল পর্যন্তও যাবে। তবে অর্থ লাগবে। আমাদের দেশ যত উন্নত হবে, আমাদের স্বাস্থ্যসেবাও উন্নত বিশ্বের কাতারে যাবে, এটাই আমার বিশ্বাস। আমরা প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। আপনার কাছে জানতে চাই যে কমিউনিটি ক্লিনিক এবং এই যে আমাদের গ্রামের মানুষরা, সাধারণ মানুষজন, ওনাদের জন্য কমিউনিটি ক্লিনিক লেভেলে বা একেবারে ওনাদের হাতের কাছে কি কি ধরনের স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে বা ওনাদের জন্য অ্যাভেলেবল আছে, এই ব্যাপারে যদি একটু বলতেন। আপনিই বলেছেন সরকারি অনুযায়ী প্রায় 14,500 কমিউনিটি ক্লিনিক আছে, কয়েক হাজার সাব সেন্টার আছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, জেলা কমপ্লেক্স আছে। প্রান্তিক লেভেলে যতটুকু থাকার 22টা ঔষধ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি মনে করি 22 প্রকার ঔষধ যথেষ্ট নয়, তারপরেও 22টা আগে পূরণ করেন, নিশ্চিত করেন। এবং আপনি যদি থাকে যে একটা কমিউনিটি ক্লিনিকে 5 জন বা 7 জন বা 9 জন, আমার ধারণা 9 জন স্টাফ থাকার কথা ডাক্তার সহ, সেটাকে আগে নিশ্চিত করেন। বাকিটা আপনার বাজেটের ভিত্তিতে আগামী দিনে সরকার গঠন হবে। আমার বিশ্বাস যদি সুন্দর সরকার গঠন হয়, দেশের উন্নয়ন হবে। আর দেশের উন্নয়ন হলে আমরা সব কিছু পাবো। প্রান্তিক লেভেলে একটা কমিউনিটি ক্লিনিকে একটা ডায়াবেটিক নির্ণয় যদি না করতে পারেন তাহলে কিন্তু হবে না। অতএব ডায়াবেটিক নির্ণয় করার জন্য একটা ভালো গ্লুকোমিটার থাকা লাগবে, তার স্ট্রিপ থাকা লাগবে, একটা ইসিজি করার ব্যবস্থা থাকা লাগবে। একজন মেডিকেল অফিসার সেই রোগীটা কি হার্ট অ্যাটাক করছে না স্ট্রোক করছে নাকি তার ডায়াবেটিকের নীল হয়ে গেছে না বেশি হয়ে গেছে, এটা কিন্তু বোঝার ব্যাপার থাকা দরকার।
এই বেসিক জিনিসগুলো যদি থাকে, 22 প্রকারের ঔষধ থাকে, ডাক্তার থাকে, তাহলে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত হবে। বাকিটা আমরা ভবিষ্যতে সরকার আসলে এগুলা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আমাদের 7 ফুট হয়ে গেছে, আমরা নতুন করে বিল্ডিং করব। এইটুকুই আমার প্রত্যাশা আপনার মাধ্যমে। আমরা আশা করছি আমরা খুব শিগগিরই সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারবো সবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার। প্রিয় দর্শক, কাজী অ্যান্ড কাজী টি এর সৌজন্যে আপনারা দেখছিলেন হ্যাপেনিং পয়েন্ট। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।